হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্ট, আমি সাদিক তোমাদের সাথে জিওগ্রাফি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো পরীক্ষাতে এসে থাকে। আগামী পরীক্ষাগুলো বিশেষ করে ক্লার্কশিপ বা মিসলেনিয়াস বা ডাব্লিউবিবি যে বিভিন্ন এক্সামে বা ডাব্লিউবিসিএস পরীক্ষাতে এসেছে এমন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। জিওগ্রাফির যে ভীতি আছে, যে আমাদের ফোবিয়া আছে, আশা করা যায় ক্লাস দেখার পর তোমাদের ফোবিয়াগুলো অনেক দূর হয়ে যাবে। তোমরা ক্লাসটা দেখতে থাকো এবং কোনো প্রশ্ন যদি অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব। দেখো, আজকে আমরা জানবো ভারতবর্ষের অবস্থান সম্পর্কে এবং ভারতবর্ষ সম্পর্কে যেগুলো বেসিক একেবারে জিওগ্রাফি। একটা জিনিস খেয়াল রাখবে, যারা জিওগ্রাফিতে একটু ভয় পাও বা একটু মনে হয় শিখতে সমস্যা হয়, জিওগ্রাফির ম্যাপ কিন্তু শিখতেই হবে। আমি চেষ্টা করবো প্রতিটা জিনিস তোমাদেরকে ধরে ধরে সেগুলোকে বলার। প্রথম কথা, দেখো তোমরা দেখতেই পাচ্ছ এটা ইন্ডিয়ার ম্যাপ। আমি ইন্ডিয়ার ম্যাপ এঁকেছি এবং বিভিন্ন জায়গাগুলোকে এখানে নির্দেশ করেছি। একটা প্রশ্ন আমার মনেই তো হয় যে আচ্ছা, আমাদের এই ভারতবর্ষ পৃথিবীর সাপেক্ষে ঠিক পার্টিকুলার অবস্থানটা কোথায় স্যার, আমাকে একটু বলবেন? একটু প্রত্যেকে দেখতে থাকো। যদি আমরা পৃথিবীকে 2D আকারে আঁকি, অ্যাকচুয়ালি তো 2D তো নয়, 3D আকারে আমাদের আঁকা উচিত। তো 2D আকারে আঁকি, তাহলে দেখবো পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটা গিয়েছে সেটার নাম হচ্ছে নিরক্ষরেখা, যার মান 0 ডিগ্রি। একটা মজাদার প্রশ্ন আমার স্যারও বলতেন, আমিও তাই তোমাদেরকে শেয়ার করছি কথাটা। খুব মজাদার প্রশ্ন। দেখো তো, এই যে নিরক্ষরেখা বা বিষুব রেখা, এর মান 0 ডিগ্রি কেন? খুব মজার কথা। দেখো, এই নিরক্ষরেখা এই শব্দটাকে যদি তোমরা সন্ধি বিচ্ছেদ করো, নি যুক্ত অক্ষরেখা, অর্থাৎ নি কথার অর্থ কি? নেই। অক্ষর, আমি এক্সাম্পল দিয়ে বলছি। দেখো, নি যুক্ত অক্ষর হলো না নিরক্ষর। নিরক্ষরেখার কাছাকাছি শব্দ নিরক্ষর। তো নি অক্ষর মিন্স কি? যার অক্ষর জ্ঞান নেই। তো এমন একটা ব্যক্তি যার অক্ষর জ্ঞান নেই, সে যদি পরীক্ষা দেয়, সে পরীক্ষাতে কত পাবে? 0 পাবে অবভিয়াসলি। তো এইভাবে মনে রাখতে পারি, এর সাথে কোন রকম রিলেশন নেই, মনে রাখার জন্য মজাদার একটা ট্রিক্স। তো যাই হোক, এটা 0 ডিগ্রি, এটাকে আমরা বলি কর্কট ক্রান্তি রেখা, যার মান হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর, আর এটা হচ্ছে মকর ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ। ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যাপ্রিকন, তাই তো? তো এই যে ট্রপিক অফ ক্যান্সার বা 23.5 ডিগ্রি রেখা, আমরা প্রত্যেকেই তো জানতাম। একটা প্রশ্ন আমরা পড়েছিলাম, নদিয়ার কৃষ্ণনগরের উপর দিয়ে সব সেই কর্কট ক্রান্তি রেখা, কিন্তু বড় হয়ে সেই ধারণাটা চেঞ্জ হলো, শুধু নদিয়ার কৃষ্ণনগর নয়, ভারতবর্ষে এরকম 8টি স্টেট আছে যার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে, এবং পশ্চিমবঙ্গের 5টা ডিস্ট্রিক্ট আছে যার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি নিরক্ষরেখার উপরের দিকে আমাদের ভারতবর্ষ অবস্থিত। তো নিরক্ষরেখার উপরের দিকে মানে এই গোলার্ধকে বলি আমরা উত্তর গোলার্ধ, এটাকে বলি দক্ষিণ গোলার্ধ, সাউথ হেমিস্ফিয়ার, নর্থার্ন হেমিস্ফিয়ার। তাহলে আমাদের ভারতবর্ষ উত্তর গোলার্ধে অবস্থিত অক্ষরেখাগত বিচারে। আর দ্রাঘিমা রেখাগত বিচারে মনে রাখবে, দ্রাঘিমা রেখাগুলো সর্বদাই উত্তর দক্ষিণ বরাবর প্রবাহিত হয়। যেমন ভাবে অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিম বরাবর প্রবাহিত হয়, তেমনি দ্রাঘিমা রেখাগুলো উত্তর দক্ষিণ বরাবর। তো উত্তর দক্ষিণ বরাবরের ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমাদের ভারতবর্ষ হচ্ছে পূর্ব গোলার্ধে অবস্থিত। মনে রাখার ক্ষেত্রে একটা কথা বলি, ভারতের প্রমাণ দ্রাঘিমার সময় যখন আমরা পড়েছিলাম তখন কি লিখেছিলাম? 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট, লাস্টে ই লিখেছিলাম, তাই তো? পূর্ব। তাহলে এটা আমাদের ধারণা ক্লিয়ার হলো, ভারতবর্ষ গোলার্ধগত বিচারে, বিশেষ করে অক্ষরেখাগত বিচারে উত্তর গোলার্ধেও এবং দ্রাঘিমা রেখাগত বিচারে পূর্ব গোলার্ধে অবস্থিত। তাহলে আমাদের ভারতবর্ষের অবস্থান হচ্ছে, মনে রাখবে, উত্তর পূর্বে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আমাদের দিয়ে থাকে, ভারতবর্ষের অবস্থান পৃথিবীর নিরিখে কোন দিকে অবস্থান করছে, সেটা হচ্ছে উত্তর পূর্বে অবস্থান করছে। সেকেন্ড অফ অল প্রশ্ন, আচ্ছা আমাদের এই ভারতবর্ষ টোটাল পৃথিবীর মধ্যে আয়তনিক কততম র্যাঙ্ক অধিকার করেছে? যদি আমরা 1, 2, 3 করে সাজাই, তাহলে দেখো ভারতবর্ষ টোটাল পৃথিবীর মধ্যে অবস্থান হচ্ছে 7 নম্বর এবং এশিয়ার মধ্যে 3য় স্থান অধিকার করেছে। রাশিয়া, চীনের পরেই হচ্ছে ভারতবর্ষের অবস্থান। একটা জিনিস আমি বলি, ভারতবর্ষ টোটাল পৃথিবীর আয়তনের মধ্যে 32,87,263 স্কয়ার কিলোমিটার অধিকার করে আছে, তাই তো? যা পৃথিবী, টোটাল পৃথিবী যদি 100% হয়, টোটাল পৃথিবীর ল্যান্ড, এটা কিন্তু মনে রাখবে ল্যান্ড যদি 100% হয়, তাহলে সেক্ষেত্রে ভারতবর্ষের পার্সেন্টেজ হচ্ছে 2.4% ল্যান্ডের বিচারে। যদি টোটাল জলভাগ গুলোকে আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে দেখবো ভারতবর্ষের স্থান হচ্ছে 0.5%। 0.5% আমাদের টোটাল জলভাগগত অবস্থান এবং স্থলভাগগত অবস্থান, মোট অবস্থানের ভিত্তিতে ভারতবর্ষে এই অবস্থান দাঁড়ায়। এটা একটা বুঝলাম।
তো বেসিক্যালি আমাদের এখান থেকে কি প্রশ্ন দেয়, ভারতবর্ষের আয়তন, একদম নর্মাল প্রশ্ন, প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, এগুলো প্রশ্ন এখন কমছে। ভারতবর্ষ টোটাল আয়তনের কতটা স্থান অধিকার করে আছে, ভারতবর্ষ কোন দিকে অবস্থিত, আমাদের এই বেসিক ধারণাগুলো ক্লিয়ার হলো। এবার আসি, তোমরা আমি যে বারবার ভারতবর্ষ 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 করে বলছি, তো ভারতবর্ষের নাম কবে ভারতবর্ষ ঠিক হলো, একটি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখি। তার কারণ আজকে আমরা জিওগ্রাফি পড়লেও তার সাথে বিভিন্ন সাবজেক্টের এখানে কিন্তু একটা রিলেশন আছে। তোমরা জানো ভারতবর্ষের নাম যে ভারতবর্ষ, এই নিয়ে বিস্তার একটা পার্থক্য আছে। প্রথম যে জৈনিস আমাদের তীর্থঙ্কর ছিল ঋষভদেব, ঋষভদেবের পুত্র ছিল ভরত। এই ভরতের নাম অনুসারে মনে করা হয় যে আমাদের ভারতবর্ষের নাম ভারতবর্ষ হচ্ছে। তোমরা একটা শিলালিপির নাম শুনেছো, শিলালিপিটার নাম হচ্ছে নকশ-ই-রুস্তাম শিলালিপি। যেমন বুগাজকই শিলালিপির নাম শুনেছিলেন, যেখান থেকে আর্যদের কথা জানা যাচ্ছিল। এই নকশ-ই-রুস্তাম শিলালিপি থেকে জানা যায় যে ভারতবর্ষের নাম হচ্ছে হিন্দুস্তান। আবার তোমরা যদি দেখো আমাদের বিখ্যাত একটা শিলালিপি, এই শিলালিপিটার নামও তোমরা শুনেছ, হাতিগুম্ফা ইনস্ক্রিপশন, কলিঙ্গরাজ খালবেলের হাতিগুম্ফা ইনস্ক্রিপশন। এই হাতিগুম্ফা ইনস্ক্রিপশনের মধ্যে প্রথম ভারতবর্ষ নামের কথা আমরা পাচ্ছি। সত্যি কথা বলতে তোমরা যে এই ম্যাপটা দেখতে পাচ্ছ, আবারও বলছি, সত্যি কথা বলতে তোমরা যে ম্যাপটা দেখতে পাচ্ছ, যদিও পুরোপুরি এক্সাক্ট নয় কিন্তু বোঝার জন্য যথেষ্ট। এই যে ম্যাপটা দেখতে পাচ্ছ, 1947 সালে 15ই আগস্টের পূর্বে আমরা কি জানতাম ভারতবর্ষ ঠিক এইরকমই দেখতে? অবভিয়াসলি না, কখনোই। কারণ তখন ভারতবর্ষের মধ্যে ছিল পাকিস্তান, তখন ভারতবর্ষের মধ্যে ছিল পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশ। তাহলে কবে এই ম্যাপটা আমরা পাচ্ছি, এটা একটু খেয়াল করতে হবে। মনে রাখবে আমাদের যেমন পার্লামেন্ট তিনটে অংশ নিয়ে গঠিত, সবাই তো আমরা জানি কি কি অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে আমাদের লোকসভা, রাজ্যসভা, আর একটা হচ্ছে রাষ্ট্রপতি। তোমরা পড়েছো আমাদের পার্লামেন্ট কনসিস্ট অফ, আমাদের লোকসভা, রাজ্যসভা এবং পার্লামেন্ট ভারতীয় সংবিধানের 79 নম্বর ধারাতে। তেমনি ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছে বা স্বাধীনতার অ্যাক্ট পাস করা হচ্ছে, একটু মনে রাখবে তারিখটা 15ই জুলাই। ব্রিটেনের যে পার্লামেন্ট ছিল, ব্রিটেনের পার্লামেন্টেরও দুটো অংশ। আবারও বলি, ভারতবর্ষের পার্লামেন্টের যেমন দুটো অংশ, ব্রিটেনের পার্লামেন্টের দুটো অংশ। আমাদের এখানে যেমন পার্লামেন্টের ক্ষেত্রে লোকসভা, রাজ্যসভা, আমরা নিম্নকক্ষকে বলি লোকসভা, উচ্চকক্ষকে বলি রাজ্যসভা, তেমনি সেখানে ইংল্যান্ডের ক্ষেত্রে আজ দেখছি আমরা লর্ডস, তোমার তাদের যে নিম্নকক্ষ সেটা হচ্ছে হাউস অফ লর্ডস, উচ্চকক্ষ হাউস অফ লর্ডস, আর নিম্নকক্ষ হচ্ছে হাউস অফ কমন্স। এই যে ওদের নিম্নকক্ষ এবং উচ্চকক্ষে 15ই জুলাই এবং 16ই জুলাই তারিখে এই স্বাধীনতার বিল পাস হচ্ছে। অবশেষে 18ই জুলাই ইংল্যান্ডের যে রাজা, আমাদের এখানে যেমন রাষ্ট্রপতির কনসেপ্ট, সেখানে রাজার কনসেপ্ট একই প্রায়। তো 18ই জুলাই সিগনেচার করছে। এই জন্য তোমরা একটা প্রশ্ন পাও যে ভারতবর্ষ কত তারিখে স্বাধীনতার অ্যাক্ট পাস হয়েছিল, সেটা হচ্ছে 18ই জুলাই 1947, 1947 সালে 18ই জুলাই। অবশেষে আমরা দেখতে পাচ্ছি 15ই আগস্ট আমাদের ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়া হচ্ছে। স্বাধীনতা দেওয়ার পর আমরা ভারতবর্ষের ম্যাপ এটাকে চিনছি, কিন্তু তাও পুরোপুরি নয়। এখানেও আর একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যাটা হয়েছিল ভারতবর্ষ যখন স্বাধীনতা পেল, তিনটে রাজ্যকে নিয়ে সমস্যা হলো। ঠিক এরকম জায়গাটায় আমাদের হায়দ্রাবাদ, এরকম জায়গাটায় জুনাগড়, আর আরেকটা হচ্ছে আমাদের কাশ্মীর, এই যে অঞ্চলটা কাশ্মীর, এই তিনটে জায়গাকে নিয়ে সমস্যা হলো। অবশেষে অনেক ঝামেলা, অনেক সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই যে অঞ্চলগুলোকে দখল করে দিলাম এবং ভারতবর্ষে অন্তর্ভুক্ত করলাম। 1950 সালের আমাদের আমরা দেখলাম যে 1950 সালের অ্যাক্ট আমাদের হলো, সংবিধান লাগু হয়ে গেল। 1956 সালের অ্যামেন্ডমেন্ট অনুযায়ী এখন আমরা দেখছি ভারতবর্ষে 7টি স্টেট, 14টি স্টেট আর 6টি ইউনিয়ন টেরিটরি তৈরি হলো। পরবর্তীতে আমরা দেখতে পাই যে আমাদের সেটা 28টি স্টেট এবং 8টি ইউনিয়ন টেরিটরি টোটাল এই ভারতবর্ষের মধ্যে আসলো। সেই সমস্ত বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, এখান থেকে প্রশ্ন আমাদের দিয়ে থাকে। চলো আমরা জানার চেষ্টা করি এই বিষয়গুলো। দেখো, খুব মজাদার একটা প্রশ্ন ভারতবর্ষের এখান থেকে প্রশ্ন যেগুলো দিয়ে থাকেন, আমরা প্রত্যেকেই ম্যাপ জানি। আমরা এই যে ম্যাপটা দেখছি, ম্যাপের উত্তর এই অংশকে বলি নর্থ, এটাকে বলি সাউথ, এটাকে বলি হচ্ছে ইস্ট, এটাকে বলি ওয়েস্ট, তাই তো? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। পরীক্ষায় যেটা প্রশ্ন দিয়ে থাকে, ভারতবর্ষের উত্তরতম বিন্দুর নাম কি, ভারতবর্ষের দক্ষিণতম বিন্দুর নাম কি, তাই তো? একটু দেখো,
ভারতবর্ষের উত্তরতম বিন্দু এটা হচ্ছে ইন্দ্রাকল। আবার বলছি, ভারতবর্ষের উত্তরতম বিন্দুর নাম হচ্ছে ইন্দ্রাকল। পরীক্ষায় দিয়ে থাকে, আগে এটা আমরা জম্মু কাশ্মীরের অংশ বলতাম, কিন্তু তোমরা এটা জানো 2019 সালে 31 অক্টোবর জম্মু কাশ্মীর রাজ্য তার স্ট্যাটাস হারিয়েছে। জম্মু কাশ্মীর এখন রাজ্য নেই, এটা এখন ইউটি বা ইউনিয়ন টেরিটরিতে পরিণত হয়েছে। তাই ভারত এখন ওটাকে আমরা জম্মু কাশ্মীর বলবো না, এটাকে আমরা বলবো লাদাখ। তাহলে ইন্দ্রাকল ইজ এ পার্ট অফ লাদাখ। ইন্দ্রাকল হচ্ছে লাদাখের অংশ, যেটা ভারতবর্ষের উত্তরতম অংশ। ভারতবর্ষের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হচ্ছে কন্যাকুমারিকা বা কেপ কুমারিকা, যাই বলো, এটা হচ্ছে তামিলনাড়ুর অংশ। টিএম লিখলাম, তামিলনাড়ুর অংশ। তোমরা যখন চোল ডাইনেস্টি পড়েছিলে, এই তামিলনাড়ুর কথা পড়েছিলে, মন্ডলম, কুর, এই সমস্ত ওয়ার্ড গুলো পড়েছিলে, নাড়ু, তাই তো, সেই তামিলনাড়ুর অংশ হচ্ছে কন্যাকুমারিকা। এছাড়াও দেখো একটা জিনিস তোমাদেরকে বলি, এই যে হোয়াট ইজ দ্য মিনিং অফ কল। কল মানে কি মনে রাখবে, দুটো পাহাড়ের মধ্যবর্তী অঞ্চলকে আমরা বলি কল, যেটাকে আমরা আর একটা জিওগ্রাফিক ভাষায় বলি লা। লা মিন্স পথ, গিরিপথকে আমরা লা বলতাম। তো দুটো পাহাড়ের এই মধ্যবর্তী অঞ্চল হচ্ছে কল, যেটা হচ্ছে লাদাখে অবস্থিত, আর কন্যাকুমারিকা হচ্ছে এটা সাউদার্ন পার্ট। ঠিক তেমনি ভারতবর্ষের পূর্বতম অঞ্চল মনে রাখবে, এটা হচ্ছে আমি লিখেও রেখেছি, দেখো, অরুণাচল প্রদেশের কিভিথু। অরুণাচল প্রদেশের কিভিথু হচ্ছে ভারতবর্ষের পূর্বতম অঞ্চল, এবং ভারতবর্ষের পশ্চিমতম অঞ্চল হচ্ছে গুজরাটের ঘাউর মোটর বা ঘাউরমতি। ঘাউর মোটর বা ঘাউরমতি হচ্ছে ভারতবর্ষের পশ্চিমতম অঞ্চল। ভারতবর্ষের পশ্চিমতম অঞ্চল গুজরাটের ঘাউর মোটর বা ঘাউরমতি। এবার বেসিক্যালি এখান থেকে কি আসে দেখো, একটু মন দিয়ে শুনবে। তোমরা জানো প্রত্যেকে আমাদের সূর্য মূলত কোন দিক দিয়ে উদয় হয়, আমরা কোন দিক দিয়ে সূর্য দেখি, আমরা পূর্ব দিক দিয়ে সূর্য দেখি। তো ভারতবর্ষের কোন স্টেটে ফার্স্ট সূর্যের আলো পড়ে, তো মনে রাখবে ভারতবর্ষের এই অরুণাচল প্রদেশে প্রথম সূর্যের আলো পড়ে, কারণ অরুণাচল প্রদেশ ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত। তোমরা এটাও জানো অরুণ কথার অর্থ হচ্ছে সূর্য। তো ভারতবর্ষের প্রথম সূর্যের আলো পড়ে বলে ওই রাজ্যের নাম রাখা হয়েছে অরুণাচল প্রদেশ। সূর্যের সমার্থক শব্দ হচ্ছে অরুণ, যেমন ভাবে সূর্যের সমার্থক শব্দ ভানু, তপোবন, রবি, ভাস্কর, আরো অনেক কিছু হয়, তেমনি সূর্যের আর একটা সমার্থক শব্দ হচ্ছে অরুণ। এর জন্য ওই রাজ্যের নাম হলো অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের যে গ্রামে প্রথম সূর্যের আলো পড়ে, গ্রামের নাম হলো ডং। খুব ইন্টারেস্টিং তথ্য, অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর। অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরকে সূর্যোদয়ের দেশ বা সূর্যোদয়ের শহর বলা হয়। যেমন তোমরা সেই পড়েছিলে ওয়ার্ল্ড জিওগ্রাফির ক্ষেত্রে, তোমাদের প্রশ্ন এটা আমি জিজ্ঞাসা করলাম, সূর্যোদয়ের দেশ কাকে বলা হয়। তেমনি মনে রাখবে ভারতবর্ষের সূর্যোদয়ের শহর বা দেশ যাই বলো না কেন, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশের ইটানগরকে আমরা বলছি। ঠিক, তাহলে আমরা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট জানলাম। এবারে এরকম প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, ভারতবর্ষের পূর্বতম বিন্দু কোন রাজ্যে অবস্থিত, ভারতবর্ষের পশ্চিমতম বিন্দু কোন রাজ্যে অবস্থিত। দেখো এই যে ঘাউর মোটর বা ঘাউরমতি লিখলাম না, ঠিক এই জায়গাটা আছে আমাদের কচ্ছের রণ। রণ কথার অর্থ তোমরা জানো লবণাক্ত জলাভূমি বা নিম্নভূমি। এই কচ্ছের রণ হচ্ছে বা কচ্ছ হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট। তো ভারতবর্ষের সবচেয়ে বড় জেলার নাম কি, সেটা হচ্ছে কচ্ছ জেলা বা কচ্ছ ডিস্ট্রিক্ট। তো এবারে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জানতে হবে, জিওগ্রাফির স্টুডেন্টরা ভুল করে, আমি সেই প্রশ্নগুলো তোমাদেরকে এবারে আলোচনা করব। দেখো আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, জিওগ্রাফির ক্ষেত্রে দুটো লোকেশন হয়, এই লোকেশনটা আমাকে জানতেই হয়। যেমন এক্সাম্পল আমি বললাম উত্তর 24 পরগনার অবস্থান কোথায়, তুমি বললে দক্ষিণ 24 পরগনার উত্তরে, আবার নদিয়ার দক্ষিণে, আবার বললে কলকাতার তোমার পূর্বে। এইভাবে আমরা উত্তর 24 পরগনার লোকেশন বলতে পারি। তেমনি কলকাতার লোকেশন কোথায়, তুমি বিভিন্ন ভাবে, অর্থাৎ লোকেশন সাপেক্ষে হয়, কোনো একটা কিছু সাপেক্ষে হয়। আর একটা জিওগ্রাফির ক্ষেত্রে লোকেশন হয় যাকে তোমরা বলো ল্যাটিটিউডিনাল আর লঙ্গিটিউডিনাল, অর্থাৎ বাংলায় বলি অক্ষাংশগত অবস্থান এবং দ্রাঘিমাংশগত অবস্থান। খুব মন দিয়ে শুনবে। দেখো তো আমরা যদি অ্যাকচুয়াল অবস্থান বলি, তোমরা ঠিক এই জায়গাটা খেয়াল করতে পারবে, এই যে জায়গাটা এটা হচ্ছে নেপাল, এটা নেপাল। হ্যাঁ, তাহলে ভারতবর্ষের অবস্থান দেখো নেপালের দক্ষিণে, ভুটানের মোটামুটি ভাবে এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পশ্চিম, দক্ষিণ পশ্চিমে। দেখো চীনের দক্ষিণে, পাকিস্তানের কোন দিকে, ভারতবর্ষ পাকিস্তানের কোন দিকে, মানে পাকিস্তান ভারতবর্ষের কোন দিকে, উত্তর পশ্চিমে। আবার শ্রীলঙ্কার উত্তরে ভারতবর্ষ অবস্থিত। তাহলে আমরা জানি যে অবস্থান দুটো সাপেক্ষে হয়ে থাকে, কোন একটা বস্তুর সাপেক্ষে, কোন একটা কান্ট্রির সাপেক্ষে, আর একটা অবস্থান হচ্ছে ল্যাটিটিউডিনাল লঙ্গিটিউডিনাল অবস্থান।
এবার আমরা সেই ল্যাট লং এর অবস্থান সম্পর্কে জানবো। জিওগ্রাফিতে এই প্রশ্নটা বারবার জিজ্ঞাসা করে, একটু খেয়াল করবে। ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু, আমি তোমাকে বললাম কন্যাকুমারী। একটা গান তোমাদের শোনাই তবে, হ্যাঁ। তোমরা ওই যে শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেস সিনেমাটা দেখেছো? চেন্নাই এক্সপ্রেস সিনেমার মধ্যে একটা গান ছিল, কাশ্মীর মে তু কন্যাকুমারী। তো একটা জিনিস খেয়াল করেছো, তখন তো কাশ্মীর তো ভাগ হয়নি, লিরিক্সটা তখন ঠিক ছিল। তো এই যে জম্মু কাশ্মীর টোটালটা ছিল, এই জন্য কাশ্মীর মে তু কন্যাকুমারী বলতে কি বোঝাতে চেয়েছে দেখো, যে আমি কাশ্মীরে কন্যাকুমারীতে, তাই তো? দুজনের অবস্থান আলাদা আলাদা। তো এখন যদি লিরিক্সটা লেখা হতো, এখন তো ভারতবর্ষের উত্তরতম রাজ্য আর কাশ্মীর বলা যাবে না, ঠিক? এখন ভারতবর্ষের উত্তরতম জায়গা হচ্ছে লাদাখ। তাহলে গানটা ভাবে লেখা হতো, লিরিক্সটা মজা করেই বললাম, লাদাখ মে তু কন্যাকুমারী। ঠিক, এটা একটু মনে রাখবে। একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, ভারতবর্ষের উত্তরতম রাজ্যের নাম কি? জম্মু কাশ্মীর হবে না, মনে রাখবে জম্মু কাশ্মীর একটা ইউটি, ওটা রাজ্যের মর্যাদা পাচ্ছে না। সেকেন্ড কোশ্চেন আমি আসি, দেখো খুব গুরুত্বপূর্ণ। তো ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারিকা, এটার অক্ষরেখা কত? তোমাদের পূর্বেই বলেছি, অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিম বা পশ্চিম পূর্ব বরাবর, যাই বলো না কেন, ওটা কোনো ভুল বলে না। পূর্ব পশ্চিম বরাবর প্রবাহিত, মানে এইভাবে আর কি অক্ষরেখাগুলো গিয়েছে, তাই তো? তাহলে এই যে রেখাটার মান কত, আমি মানটা বলছি, তারপরে মন দিয়ে শুনবে। এটার মান হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। খুব গুরুত্বপূর্ণ, জিওগ্রাফির স্টুডেন্টরাও ভুল করে এই নর্থ শব্দটা দেখে। এটার ক্যালকুলেশন বা এটার ব্যাখ্যা দেব। দেখো তোমাদের মনে হচ্ছে, আচ্ছা স্যার আপনি বললেন এটা সাউথ, আপনি ভুল লিখছেন, নর্থ কেন লিখছেন? ভুল হচ্ছে কোথাও না, ভুল হচ্ছে না। দেখো আমি পূর্বেই তোমাকে বলেছিলাম যে আমরা নিরক্ষরেখার উত্তরে উত্তর গোলার্ধে অবস্থান করছি। তাহলে এটা যদি 0 হয়, 1 2 3 4 5 6 এরকম করতে করতে 90 উঠবে, মানে এটা মনে করো নিরক্ষরেখা, এটা 0 ডিগ্রি। 1 2 3 4 5 6 করতে করতে 8 আসবে, এভাবে উঠতে 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 এতটা বাড়বে। এজন্য আমরা উত্তর গোলার্ধে অবস্থিত বলে আমরা 8 ডিগ্রি 4 মিনিট উত্তর লিখলাম। এছাড়া ভারতবর্ষের উত্তরতম যে অংশ, যাকে আমরা বলছি ইন্টারকল, তার মান হচ্ছে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে এটা, ঠিক? আমি তোমাদেরকে এতক্ষণ বলছিলাম ভারতবর্ষের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারিকা। পরীক্ষায় প্রশ্ন দিয়েছে ভারতবর্ষের দক্ষিণতম বিন্দুর নাম কি? তুমি কন্যাকুমারিকা করে এসো, আনসার ভুল হবে। কেন, একটু শুনে রাখো ব্যাখ্যাটা। ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারিকা হলেও মূল ভূখণ্ডের, কিন্তু ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারিকা নয়। এটা দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দ্রা পয়েন্ট, যার অক্ষরেখা হচ্ছে 6 ডিগ্রি 45 মিনিট নর্থ। ইন্দ্রা পয়েন্ট তোমরা জানো, এটা নিকোবরের অংশ। নিকোবরের একদম সাউদার্ন যে দ্বীপটা, তার নাম হচ্ছে গ্রেট নিকোবর। এই গ্রেট নিকোবরের অংশ হচ্ছে ইন্দ্রা পয়েন্ট, যার আরেকটা নাম শুনেছো পিগমেলিয়ান পয়েন্ট। 2004 সালে যখন সুনামি হয়েছিল, ওই অঞ্চলটা জলের তলায় চলে যায়। তো এখনো মোটামুটি জলের তলায় আছে। 6 ডিগ্রি 45 মিনিট নর্থ, এটা হচ্ছে ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু। তোমাকে যদি জিজ্ঞাসা করে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কি, আনসার করবে কন্যাকুমারিকা। কিন্তু ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু কি, আনসার করবে ইন্দ্রা পয়েন্ট। ইন্দ্রা পয়েন্ট অপশনে নেই, অপশন থাকবে পিগমেলিয়ান পয়েন্ট বা পারসন পয়েন্ট। এইভাবে তোমাকে কিন্তু পরীক্ষা দিয়ে থাকবে। ইন্দ্রা পয়েন্ট কার অংশ? গ্রেট নিকোবরের অংশ। নিকোবর দ্বীপের আবারও ছোট ছোট ভাগ আছে, সেই ভাগটাও কিন্তু আমাদের জানতে হবে স্যার। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের উত্তরগুলো কিন্তু দিয়ে দেবো। দেখো তাহলে এটা গেল আমাদের পূর্ব পশ্চিমের কথা। এবারে আসি আমাদের উত্তর এবং দক্ষিণের কথা। আমি পূর্বেই বলেছি তোমাদের যে আমাদের দ্রাঘিমা রেখাগুলো কোন বরাবর প্রবাহিত হয়, পূর্ব পশ্চিম বরাবর প্রবাহিত হয়। তাহলে আমরা এখানে একটা দ্রাঘিমা রেখা পাবো, এখানে একটা দ্রাঘিমা রেখা পাবো, অর্থাৎ গুজরাটের ঘাউর মোটার একটা দ্রাঘিমা পাবো এবং কিবিতুতে একটা দ্রাঘিমা পাবো। পরীক্ষার প্রশ্ন দেয় ভারতবর্ষে এই যে ঘাউর মোটার বা ঘাউরমতি আছে, এই দ্রাঘিমা রেখার মান কত? মনে রাখবে 68 ডিগ্রি 7 মিনিট। এখানে কিন্তু ইস্ট তোমাকে দিতে হবে, ঠিক? আর তেমনি এটার মান হচ্ছে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। তাহলে এই বেসিক জিনিসগুলো তোমাকে কিন্তু জানতে হবে, তা না হলে ভারত সম্পর্কে তোমার কখনোই মজা জন্মাবে না, ভারতের ম্যাপ সম্পর্কে তোমার ধারণা জন্মাবে না।
ঠিক। এবার দেখি আমরা ভারতবর্ষের মধ্য দিয়ে আর দুটো জিনিস জানবো, সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা আর একটা হচ্ছে আমাদের প্রমাণ দ্রাঘিমা রেখা। তাহলে দেখো এই যে বরাবর গিয়েছে এটাকে আমরা বলছি দ্রাঘিমা রেখা। ভারতবর্ষের টাইম মেজারমেন্ট ঠিক রাখার জন্য, টোটাল ভারতবর্ষের তো অনেকটা ডিস্টেন্স, আমরা যদি দ্রাঘিমা রেখা কত বিচার করি প্রায় 2 ঘন্টা 1 ঘন্টা 56 মিনিট টাইম নিয়ে নেয়, তাই তো। তো এই জন্য আমাদের ভারতবর্ষের প্রায় মাঝখান দিয়ে একটা দ্রাঘিমা রেখাকে আমরা ভারতবর্ষের স্ট্যান্ডার্ড টাইম হিসেবে মেনে নিয়েছি। প্লেন চলাচল সমস্ত যাবতীয় কাজকর্ম এই দ্রাঘিমা রেখা বরাবর হয়। মনে রাখবে এই দ্রাঘিমা রেখাটার মান কত, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এটাও মনে রাখবে এটা উত্তরপ্রদেশের এলাহাবাদ, যদি পার্টিকুলার জায়গা বলে মির্জাপুর ডিস্ট্রিক্টের উপর দিয়ে প্রবাহিত। এলাহাবাদের নাম যখন বলেছি তখন একটা কথা তোমাদেরকে বলতেই হয়, এই এলাহাবাদের 3টে নদীর মিলিত স্থল, যাকে আমরা বলছি গঙ্গা যমুনা সরস্বতী। এই এলাহাবাদ এই 3টে নদীর মিলিত স্থান হওয়ার জন্য একে আমরা কি বলছি, প্রয়াগরাজ, তাই তো। প্রয়াগ মানে মিলন ক্ষেত্র, প্রয়াগরাজ। তো এটা হচ্ছে মনে রাখার জন্য বললাম যে মিলন ক্ষেত্রের একটা জায়গা। এবং তোমরা জানো প্রতি 12 বছর অন্তর অন্তর এই এলাহাবাদের প্রয়াগরাজে একটা বিখ্যাত মেলা হয়, মেলাটার নাম হচ্ছে কুম্ভ মেলা। আবারও বলছি মেলাটার নাম হচ্ছে কুম্ভ মেলা। এছাড়াও আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা হিস্ট্রির মধ্যে পড়েছিলাম এলাহাবাদে প্রতি 5 বছর অন্তর অন্তর হর্ষবর্ধন কিন্তু দান ক্ষেত্র বা একটা উৎসব চালু করেছিলেন, সেখানে প্রচুর ডিস্ট্রিবিউট করতে। সেই ঘটনাটাও কিন্তু আমাদের কম বেশি প্রত্যেকেরই জানা আছে, তাই তো। এই এলাহাবাদ নামটিও দিয়েছিলেন কিন্তু মনে রাখবে মুঘল সম্রাট আকবর দিয়েছিলেন, এটাও আমাদের মনে রাখার বিষয়। তোমাদের এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দিচ্ছি, এটা তোমাদের জন্য HW। এই 82 ডিগ্রি 30 মিনিট রেখাটি আমাদের উত্তরপ্রদেশ ছাড়া আর কোন কোন ডিস্ট্রিক্টের উপর, কোন কোন স্টেটের উপর দিয়ে বা রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আর একটা প্রশ্ন আমি বলি যে সেটা হচ্ছে আমাদের কর্কট ক্রান্তি রেখা। তোমরা প্রত্যেকেই জানো এই 23.5 ডিগ্রি কর্কট ক্রান্তি রেখাটি 8টি স্টেট বা 8টি রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে। এটাকে মনে রাখার ট্রিক্সও আছে, আমি তাও পরপর বলে দিচ্ছি, মনে রাখার ট্রিক্সও বলছি। পরপর হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আমাদের ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, এই 8টি স্টেটে গিয়েছে। ট্রিক্স এক্ষেত্রে আমি বলবো কিছুটা আমার মিক্স ট্রিক্সও বলতে পারো। ট্রিক্স হচ্ছে গল্প ছিল এরকম একটা, যে একটা গুরু সে তার শিষ্যদেরকে নিয়ে মাছ ধরতে গিয়েছে। কোথায়? ত্রিপুরা মিজোরামে মাছ ধরতে যাচ্ছে, এই সাইড দিয়ে যাচ্ছে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে। তো ট্রিক্সটা এরকম, গুরু মাছ ধরতে ঝাঁপ দিল ত্রিপুরা এবং মিজোরামে। তো গুরুর প্রথম ওয়ার্ড হচ্ছে গ মিন্স গুজরাট, র মিন্স রাজস্থান, ম মিন্স মধ্যপ্রদেশ, মাছ হয়ে গেল। ছ মিন্স ছত্তিশগড়, মাছ ধরতেটা বাদ দিয়ে দাও। ঝ মিন্স ঝাড়খণ্ড, প মিন্স পশ্চিমবঙ্গ, কোথায় ছাড় দিল? ত্রিপুরা এবং মিজোরামে। এই 8টা রাজ্যের উপর দিয়ে আমাদের কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। আমি এখান থেকে আর একটা তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করব, এমন কোন দুটো রাজ্য যার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে এবং প্রমাণ দ্রাঘিমা রেখা গিয়েছে? যারা প্রমাণ দ্রাঘিমা রেখার আনসার করতে পারবে তারাই কিন্তু এই উত্তরটা পারবে। বিস্তারিত ক্লাস হিস্ট্রিক্যাল, জিওগ্রাফিক্যাল, পলিটিক্যাল ভিউ দিয়ে আমাদের এই ক্লাস পাবে তুমি প্রতিদিন। তোমার যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই প্রশ্ন জানাবে। আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে কেমন লাগলো ক্লাসটা জানাবে, পরবর্তী এরকম ক্লাস আরো পাবে আমার থেকে। ধন্যবাদ। আর আজকে আর একটা প্রশ্ন, আজকে বিশ্ব পরিবেশ দিবস, তোমরা প্রত্যেকে জানো 5 তারিখ। আজকে পরিবেশ দিবসের থিম কি এটাও তোমরা জানাবে। এই প্রশ্নগুলো কেন এত বেশি করলাম, শুধুমাত্র ক্লাস নয়, তুমিও মাঝে মাঝে ইন্টারনেট, গুগল খুঁটে বা গুগল সার্চ করে তুমিও উত্তর খুঁজতে পারো, সেটারও প্রমাণ আমি দেখতে চাইছি। যারা যারা ডাইরেক্ট পারো অবশ্যই ভালো, যারা যারা পারো না অবশ্যই জেনে কিন্তু আনসার দেবে। ধন্যবাদ। প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আগামী দিন আমাদের পরীক্ষা অনেকগুলো আসতে চলেছে।